আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভাবনার পেশা মেডিকেল টেকনোলজি আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে যারা যারা অংশগ্রহণ করে এর মধ্যে অন্যতম অংশ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এবং মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্টগণ সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অথচ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় তাদের পেশাগত মর্যাদা এবং সুযোগ সুবিধার দিক থেকে খুবই সাধারণ মানের। এই সাধারণ মানের অবস্থান থেকে উন্নত জীবনযাপনের লক্ষ্যে এবং তাদের পেশাগত সক্ষমতাকে যথাযথভাবে প্রয়োগ করার জন্য কিছু সংখ্যক লোক যারা নিজেদেরকে ব্যারিয়ার অতিক্রম করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এর মধ্যে আমরা কতিপয় কয়েকজনকে সফলতার মডেল হিসাবে আমাদের সামনে পেয়েছি। বাংলাদেশে এই সফলতার যাত্রায় কিভাবে হলো, আমরা কিভাবে জানতে পারলাম, আগামী প্রজন্ম এখান থেকে কি কি সুবিধা পেতে পারে এবং বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে, এই বিষয় নিয়ে আজকের আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টদের অন্যতম পরিচিত মুখ, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে রেজিস্ট্রেশন প্রাপ্ত সায়েন্টিস্ট শিবশঙ্কর দাস। স্যারকে স্বাগত জানাচ্ছি। এবং স্যার দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রান্তরে রোগ নির্ণয় ভূমিকা রেখে চলেছেন। এর মধ্যে তিনি নিজেকে কিভাবে অন্যদের থেকে আলাদা করে একটা ভিন্ন মাত্রায় অতিক্রম করার সক্ষমতা অর্জন করেছেন সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। স্যারকে স্বাগত জানিয়ে আমাদের এই জনপদের মানুষদের জন্য পরবর্তী প্রস্তুতি সম্পর্কে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শিবশঙ্কর স্যার। ধন্যবাদ। আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রথম আমার এই যে যাত্রা সেটা শুরু হয়েছিল 2022 সালে। সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সামিউল বাশির, ওনার মাধ্যমে। তো সর্বপ্রথম আমি ওনার মাধ্যমে এটা প্রথম শুনি যে এরকমভাবে মানে বাংলাদেশ থেকেও মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে আমেরিকার লাইসেন্স নেওয়া যায়। তো এটা শোনার পর থেকে আমার মাথায় এটা ঘুরতে লাগলো যে এটা কিভাবে সম্ভব। তখন সামিউল বাশির ভাই উনি আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন এবং ওই সময়ে উনি বলল যে বাংলাদেশ থেকে একজন আহ, আমেরিকাতে জব করে, সে হচ্ছে নাসির ভাই, এবং ওই দিন রাতেই সে আমার নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করায় দেয়। তো সেদিন সারা রাত আমি আর ঘুমাইতে পারিনি এই বিষয়টা নিয়ে, যে আসলে আমাদের এত সম্ভাবনা আছে অথচ আমরা এই বিষয়গুলো আমরা জানি না। এটা 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 আমাদের জন্য আসলে খুবই ব্যর্থতার বিষয়। অথচ আমাদের অপার সম্ভাবনা আছে আর আমরা তো বাংলাদেশ অবহেলিত, এটা সবাই জানে। তো সেই চিন্তা করে আমি সারা রাত দুদিন ঘুমাই নেই। চিন্তা করে থাকলাম যে তাহলে ঠিক আছে, দেখি আমি ওর প্রিপারেশন নেই যে আমিও পারি কিনা। তো ওই সময় সামিল বাশির আর আমি দুজনে প্রিপারেশন নিলাম। উনি আমাকে সব কিভাবে প্রস্তুতি গ্রহণ করা যায়, সব ম্যাটেরিয়ালস এগুলো আমাকে উনি দিলেন। তারপর হচ্ছে এভাবে আমরা আস্তে আস্তে আগাতে থাকলাম এবং আমার কিছু হচ্ছে সায়েন্টিস্ট প্রিপার আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারে আমরা হচ্ছে সবাই একটা গ্রুপ স্টাডি গ্রুপ করলাম এবং ওখানে আমরা সবাই একত্রে পড়াশোনা করলাম। তো একত্রে পড়াশোনা যখন করতাম তখন আহ, আমাকে আহ, উম, ওই সময় আমরা আহ, সকলে এই বিষয়গুলা অবগত ছিলাম যে আসলে বিষয়টা অত কঠিন না, সহজেই, কিন্তু আমরা আসলে সাহস করতেছি না। তো তো আর সবচেয়ে বেশি আমাদের ওই সময় সাহস দিয়েছিল আইকন সায়েন্টিফিক প্রিপারেটরি সেন্টার। এই বিষয়গুলো আমাকে খুবই ওনারা হেল্প করেছিল। এবং সামিল বাশির ভাই আমাদের ক্লাস নিতেন, নাসির ভাই আমাদের ক্লাস নিতেন। আর আহ, তার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। এই সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারের মানে এসিপির যে অগ্রদূত নাসির ভাই এবং সুজন বর্মন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছি। তারা এই জিনিসগুলো না জানালে আসলে আমরা জানতাম না। তো আহ, তো এই বিষয়গুলো হচ্ছে ওখান থেকে আমার এই মাথায় এইগুলা ঘুরতে থাকলো যে আমরা আসলে এইগুলা আহ, করতে পারি, আমাদের এই সক্ষমতা আছে। ঠিক আছে, আপনি এই যে একটা কঠিন জার্নি, বাংলাদেশের পড়াশোনার ধরন হচ্ছে কিছু প্রশ্ন থাকবে,
সে প্রশ্নের কিছু উত্তর মুখস্থ করবে, পরীক্ষায় আসবে, সেখান থেকে লিখবে, পাস করবে। কিন্তু আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজির যে প্রশ্নের ধরন, সেটা পুরোটাই থিওরি বেসড, এবং সেখান থেকে অ্যানালিটিক্যাল প্রশ্ন আসে, যেটা আমাদের পড়াশোনার ধরনের সাথে কোনোভাবেই মিলানো যায় না। এই অবস্থায় এই জটিলতাটা আপনারা কিভাবে অতিক্রম করলেন? ওকে, ধন্যবাদ। আসলে এটা সত্য, আমরা মুখস্থ করি আর হচ্ছে গিয়ে আমরা পরীক্ষার হলে লিখি। আর এখানে হচ্ছে সায়েন্টিস্টের যে কোশ্চেনগুলো আসে এগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম, সেটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি বিস, এটা হচ্ছে গিয়ে আপনার এটা নিয়ে চিন্তা করার বিষয়। ঠিক আছে, ওখানে আপনি মুখস্থ করে কোনো কিছু করতে পারবেন না, ওটা আপনি বিষয়টা ভিতরে জানতে হবে আসলে বিষয়। আর আমাদের দেশে হচ্ছে আমাদের জানায় না, এটা আমাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের যারা পড়ায় তারা আমাদের ঠিক মতো কেউ জানায় না, যার কারণে আমরাও জানি না, আমরাও আগ্রহ প্রকাশ করি না। কিন্তু আপনি ওখানে যখন ভিতরে আমি এগুলা পড়লাম, এসিবি বিভিন্ন বুকগুলা বইগুলা পড়লাম, সাকসেস পড়লাম, তারপর হচ্ছে আপনার হচ্ছে এসিপি বিওসির যে বইগুলো আমরা পড়লাম, তখন দেখলাম যে না, এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমাদের এই বিষয়গুলো কেউ আমাদের ওরকম ভাবে শিখাইতো না। তো এবং আমাদের আমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে যখন আমি আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারে ক্লাস করতাম। বাশির ভাই আমাদের অনেক সুন্দর করে এগুলা বুঝিয়ে দিতেন। দেন হচ্ছে আমার একটা গ্রুপ স্টাডি ছিল, গ্রুপ স্টাডি আমরা করতাম প্রায় 5-6 জন। তো ক্লাসের পরেও আমরা এই গ্রুপ স্টাডি রাত্র হচ্ছে 12টা-1টা পর্যন্ত আমরা এই গ্রুপ স্টাডি করতাম। তো আমার আবার ই ছিল যে এই গ্রুপ স্টাডির পরেও আমি আবার অন্য আবার আরো কারোর সাথে আবার এই বিষয় নিয়ে গেলে রাত 2টা পর্যন্ত আমরা এই গবেষণা করতাম। এমনও মানে রাত হয়েছে যে আমাদের রাত ভোরও হয়ে গেছে, সামিউল বাশির ভাই আর আমি দুজনে মিলে এই বিষয়গুলা আমরা অ্যানালাইসিস করছি। তো সেখান থেকে হচ্ছে এই বিষয়গুলো আমরা অ্যান্সার গুলো খুব দ্রুত এবং সহজে পেয়ে গেছি। থ্যাংক ইউ। সামিউল বাশির স্যারের প্রসঙ্গ এসছে, নাসির স্যারের প্রসঙ্গ এসছে। এখানে আরো কিছু মানুষ যারা নিবেদিতভাবে আলো জেলে রেখেছে। এর মধ্যে আমরা পেপার্স পত্র ইস্যুগুলো নিয়ে আমরা সুজন বর্মনের ঐকান্তিক চেষ্টা, সহযোগিতা আমরা পেয়েছি, এবং ক্রিটিক্যাল প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে বিশেষ করে ব্লাড ট্রান্সফিউশনের এই জটিলতা মোকাবেলা করার জন্য আমরা হাফিজ স্যারের যে ক্লাসগুলো, সেই বিষয়ে যদি আপনি হ্যাঁ, সেটা হচ্ছে, এটা তো খুবই ইন্টারেস্টিং। হাফিজ ভাই বাংলাদেশের অন্যতম আমি বলি যে আসলে ব্লাড ব্যাংক স্পেশালিস্ট। সে কিন্তু মানে স্পেশালিস্ট পরীক্ষায় কিন্তু আমরা যে প্রিপারেশন নিচ্ছি সেটার চেয়েও কঠিন, সেটা পাশ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেটা কিন্তু পাশ করছে, তার মানে তার অগাধ জ্ঞান। সে আমাদের ক্লাস নিত, ব্লাড ব্যাংকে সে ক্লাস নিছে, তার প্রতি কৃতজ্ঞতা। সে অনেক সুন্দরভাবে আমাদের সবকিছু বুঝে দিচ্ছে, যার কারণে হচ্ছে আমরা খুব সহজে এই জিনিসগুলা আমার থেকে উত্তরণ বা আমরা পাশ করতে পারছি। ধন্যবাদ। তো আমরা আরেকটা বিষয় খেয়াল করছি যে যখন আপনারা গ্রুপ স্টাডি শুরু করলেন এবং কিছু সংখ্যক উদ্যমী লোক নিয়ে যখন সামিউল স্যার ক্লাস নেওয়া শুরু করলো, এবং নাসির স্যার প্রথমে তার কাছের মানুষদেরকে ধমক দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করানোর ব্যাপারে চেষ্টা করলেন, এবং কাউকে কাউকে তিনি বিভিন্নভাবে নোটপত্র দিয়ে গ্রুপ স্টাডির পরেও আলাদা করে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করতেন। এই যে একটা সমন্বিত উদ্যোগ, এই উদ্যোগে বেশ কিছু লোকজন তারা এই ক্লাসগুলো শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অবস্থা কি দেখলেন? ও আচ্ছা, আসলে মানে এই জার্নিটা একটু লং। তো ধৈর্য আহ, ধরলে আপনার এটা ফল পাবেন, এটা স্বাভাবিক। তো আমি এটা সবসময় বিশ্বাস করতাম যে আসলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো আমি আহ, তো আমাদের সাথে অনেকেই ক্লাস করতো, তো সবাই এসএসসি পরীক্ষার সাহসও করে না, কেউ ইভ্যালুয়েশনও করে না। আমি এই চিন্তা করছি যে ঠিক আছে, যেহেতু নাসির ভাই ওখানে জব করে, তার মানে এটার একটা আহ, ওখানে একটা ভালো একটা ফল আছে। তো সুতরাং আমি ওই চিন্তা করেই আমার এই যে পরবর্তী যে স্টেপগুলা, সেই স্টেপগুলা আপনার হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা স্টেপে আমি আস্তে আস্তে উত্তরণ করার চেষ্টা করছি। এবং আমি মনে করি তারাও যদি এই জিনিসগুলো ফলো করতো, তারাও কিন্তু হইতো, তারাও এই জিনিসগুলা খুব সহজেই পার হয়ে যেতে পারতো। কিন্তু উম, আসলে ওই যে আমি বললাম ধৈর্য নেই আমাদের, আমাদের এই জাতিদের একই সমস্যা, আমাদের ধৈর্য কম। তো ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে, এটি স্বাভাবিক। ধন্যবাদ। তার মানে আমরা যারা অল্পতে হতাশ হয়ে যাচ্ছি,
তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরে হ্যাঁ, লেগে থাকতে অবশ্যই হবে। হতাশার প্রশ্ন আসে না। তো এখানে কিছু বিষয় এমন যে আমরা এমনও দেখেছি যে প্রায় 30 জন 35 জন পর্যন্ত আমরা প্রাথমিক পর্বে ক্লাস শুরু করেছি, কিন্তু সেই ক্লাসগুলো পরীক্ষা পর্যন্ত আসতে আসতে 10 জন এসে থেমেছে। তার মানে এই যে মাঝখানে কিছু লোক তারা যে হতাশ হয়ে বন্ধ করে দিয়েছে, এটা কি পড়াশোনা খুব কঠিন সেই কারণে, না অন্য কোনো? না না, পড়াশোনা কঠিন এটা ঠিক না, পড়াশোনা সহজ। আর আমাদের আইকন সায়েন্টিফিক সেন্টার এটা হচ্ছে গিয়ে আপনিও একটা আমাদের দেশের কথা আছে না যে এই 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 মানুষটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারে। তো আমাদের এই আইকন সায়েন্টিফিক সেন্টার আপনার ইভ্যালুয়েশন থেকে শুরু করে আপনার আমেরিকা যাত্রা পর্যন্ত সব উনি করে দিচ্ছেন। তো সুতরাং এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনার এত সুন্দর করে বাসির ভাই আপনার সাকসেস একটা বই, বিশাল বড় একটা বই সাকসেস। হ্যাঁ, তো এই বইটাকে বাসির ভাই এত সুন্দর করে নিজে একটা নোট তৈরি করছেন। তো সেটা তো যদি ওইটুক যদি আপনি যদি পড়েন আপনার পাস করতে কোনো সমস্যা নেই, যদি ওটুকুই পড়েন। কিন্তু আসলে আমরা ওই যে প্রথমেই বলছি যে আমরা ধৈর্য হারা যাই, আমরা ধৈর্য ধরতে পারি না, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের এটা ওই পড়া কঠিন এই জন্য কেউ বাদ দেয় না, শুধু খালি তারা ধৈর্য ধরতে পারে না, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর। আর আপনার সার্টিফিকেট ইভ্যালুয়েশন করা, আপনার পরীক্ষায় বসা, এক্সাম ডেট নেওয়া, আপনার হচ্ছে গিয়ে ভিসা স্কিম করে দেওয়া এবং আদার যা জিনিসগুলো আছে সব সাপোর্ট তো আমি আইকন সায়েন্টিফিক সেন্টার থেকে পাচ্ছি। তো সুতরাং আমার ধৈর্য হতাশ হতে কিছু নেই। আচ্ছা, আপনারা যখন প্রথমবার এই পেপারস পত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলেন, ইভ্যালুয়েশন করা, এরপরে ইভ্যালুয়েশন পরবর্তী পরীক্ষার ডেট নেওয়া অথবা পরীক্ষার জন্য আপনি এলিজিবল কিনা এটার জন্য যে কিছু অফিসিয়াল পেপার পত্র নিতে হয়, আর লেটার অফ অথেন্টিসিটি বা এই জাতীয় যেই পেপারগুলো প্রয়োজন হয়, সেগুলো আপনারা কিভাবে সংগ্রহ করলেন? প্রথম এগুলো হচ্ছে গিয়ে সুজন বর্মন দা, সামিল বাশির ভাই, ওনাদের মাধ্যমে আমি এগুলা প্রথম শুরু করতে পেয়েছিলাম। এবং এই কাজগুলা ওখান থেকে ওনারা কমপ্লিট করে দিয়েছিল। পরে আইকনের এখন তো সব এক আইকনেই পাওয়া যায়, আপনি আইকনে আসলেই সব পাবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের অডিয়েন্সদের জন্য একটু বলে রাখি যে বাংলাদেশের মেডিকেল টেকনোলজিদের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে আইকন মেডিকেল সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টার। এই সেন্টার আপনাকে সহযোগিতা দেয় এভাবে: আপনার পেপারসের জন্য কি কি দরকার হয় সেই লিস্ট আপনাকে সরবরাহ করে, যা দিয়ে আপনি নিজেরাও আবেদন করতে পারেন অথবা প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনি এই সহযোগিতা নিতে পারেন। এছাড়া ইভ্যালুয়েশনের জন্য বাংলাদেশে একমাত্র কর্পোরেট পার্টনার ইন্টারন্যাশনাল এডুকেশন ইভ্যালুয়েশন এই সেন্টারের আওতায় সরাসরি মাত্র 3 কর্মদিবসের মধ্যে ইভ্যালুয়েশন করা সম্ভব। সেক্ষেত্রে কিছু সময় বেশি লাগবে, যে পেপারস পত্রগুলো তাদের হাতে পৌঁছতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে, এই সময়টা অতিরিক্ত যোগ হয়। তার মানে পেপারস মূল কাগজপত্র পৌঁছার পর মাত্র 3 কর্মদিবসে ইভ্যালুয়েশন পেপার হাতে চলে আসে। তো সফট কপিও চলে আসে, আবার হার্ড কপিও পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে নাসেস মেম্বার, যে কারণে আমেরিকার যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো স্টেটেই ইভ্যালুয়েশন পেপার সাবমিট করা যায় এবং সেখানে গ্রহণযোগ্য। এমনকি যদি ভিসা স্ক্রিনিং এর জন্য সাবমিট করা হয়, তার জন্য তারা এলিজিবল। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখছি যে আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারের নিজস্ব প্রকাশনা, যেটা আমরা সামিউল স্যার এবং আমাদের নাসির স্যারের ঐকান্তিক সহযোগিতা, এছাড়া হাফিজ স্যারের রিভিউ করে দেওয়া, এবং সামগ্রিকভাবে বাংলাদেশে যে সকল সায়েন্টিস্ট বাংলাদেশি বংশোদ্ভূত তাদের একটা অংশগ্রহণ এখানে রয়েছে। আর এছাড়া এই সকল বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাদের একটা সারসংক্ষেপ তৈরি করা, যেটা একান্তই আমাদের অন্যান্য বইয়ের মতো তৈরি হয়েছে, কিন্তু এসিবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেই ধরনের প্যাটার্ন দরকার, একটা বই সকল প্রশ্নের সমাধান ইতিমধ্যে দিতে সক্ষম হয়েছে। আগামীর অংশটা আগামীর জন্য, তো এখন পর্যন্ত আমাদের প্রায় 14 জন সায়েন্টিস্ট যারা তৈরি হয়েছে,
একটা বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা এসসিপি অনুমোদিত যে সকল বইগুলো রয়েছে সেগুলো তাদেরকে আমরা প্রোভাইড করি, সফট কপি দিয়ে থাকি, এবং তাদের জানার সমুদ্রে তারা প্রবেশ করার ক্ষেত্রে যেন কোনো অন্তরায় তৈরি না হয় সেই জায়গাগুলো তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, এবং সেই বইগুলো আমরা প্রিন্ট করে তাদেরকে পুরো বই আকারে তাদেরকে সরবরাহ করার সুযোগ পাই। তো এই জন্য বই পাওয়া, ইভ্যালুয়েশন করা, আবেদন করা, তাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া, সেটা এখন এক ঠিকানায় তার সকল সমস্যার সমাধানের কেন্দ্রে পরিণত হয়েছে। তো যে সমস্যাগুলো প্রথম ব্যাচে যারা এই চেষ্টাগুলো করতেন তারা যেই সমস্যাগুলো ফেস করেছেন, যেমন এই আবেদন আসলে এভাবে ঠিক হবে কি, এটা কি এখানে এভাবেই লিখতে হয়, আসলে কি এটা হবে, টাকা কি ফেরত পাওয়া যাবে, এই আবেদন যদি ঠিক না হয় তাহলে আমরা এটা কিভাবে বুঝবো, এই যে একটা অনলাইন বিড়ম্বনা, এরপর আমরা অরিজিনাল কাগজপত্র পাঠাচ্ছি আমেরিকায়, আদৌ কি পেলো, পাওয়ার পরে কি আমি বুঝতে পারবো, মানে কতগুলো কনফিউশন ফেস করে এই পর্যন্ত আসতে হয়। এরপরও আমরা এতগুলো উদাহরণ সামনে আসার পর আমরা এটাতে নিশ্চিত হয়েছি যে এই প্রক্রিয়াগুলো অনলাইন বলতে যে ঝুঁকি বোঝায় তেমনি সহজও বোঝায়। তার মানে আমরা ডিজিটালাইজেশনের যেই প্রেক্ষাপটে রয়েছে এখানে আমরা অভ্যস্ত হওয়া শুরু করেছি। তো দাদাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই পাশ করা এবং পাশ করার পরবর্তী চাকরির জন্য আবেদন করা, মাঝখানে ইংরেজির জন্য কোনো প্রস্তুতি নিতে হয়েছে কিনা সে বিষয়ে যদি আমাদের একটু অবহিত করেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমাদের আসলে এই যে সিস্টেমটা আসলে আস্তে আস্তে আমরা জানতে পারছি যে যারা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট হায়ার করে দেশের কোম্পানিগুলো ইউএস এর, তো তাদের কিছু আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে। তো রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথম হচ্ছে ওদের হচ্ছে কি আপনার লাইসেন্স থাকতে হবে ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটের, দেন হচ্ছে বিশেষ স্কিল সার্টিফিকেট থাকতে হবে। তো বিশেষ স্কিল সার্টিফিকেটের আবার কিছু ক্রাইটেরিয়া আছে। তো বিশেষ স্কিল সার্টিফিকেটটা হচ্ছে সিজিএফএনএস দেয়। তো ওদের ক্রাইটেরিয়াটা হচ্ছে ওদের হচ্ছে আপনার লাইসেন্স থাকতে হবে, যেমন গ্রাজুয়েশন থাকতে হবে, দেন হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে, সেটা আইএলস হোক, পিটি হোক বা আদার্স যেগুলো আছে সেগুলো হলো সমস্যা নেই। তো ওইটার আবার মার্ক আছে, যে আপনার মার্ক আছে যে যেমন আইএলসে হচ্ছে গিয়ে 7 থাকতে হবে, পিটিতে হচ্ছে ওভারঅল 55 থাকতে হবে, লেস দেন 50 যে কোনো মডিউলে, কিন্তু ওভারঅল স্কোর থাকতে হবে 55। তো এই বিষয়গুলা আপনার বিশেষ স্কিলিং এর জন্য খুবই দরকার। তো আমরা কিন্তু আসলে যখন ইংলিশ প্রফিসিয়েন্সি পড়ি, আসলে আমি, সামিল বাশির ভাই, আমরা রাত্র 2টা-3টা পর্যন্ত ইংলিশ প্রফিসিয়েন্সি পড়তাম। তো মানে এরকমও দেখা গেছে যে আমি ইংলিশ প্রফিসিয়েন্সিতে পরীক্ষা যখন আমরা দিয়েছি, আমার প্রথম দুইবার ডিজায়ার্ড স্কোর আসে না, তৃতীয়বারের বার ডিজায়ার্ড স্কোর আসে। তো আমি যে মানে এই কথাটা কেন বললাম, বলছি হচ্ছে যে আমার যে একটা ধৈর্য ছিল, বা আমার যে একটা মানে আমি এটাতে সাকসেস হব এরকম একটা যে চিন্তা ছিল, আমি প্রথমবার ডিজায়ার্ড স্কুল আসলে ঠিক আছে আর দিব না, এরকম করতে পারতাম। দ্বিতীয়বার ডিজায়ার্ড ঠিক আছে আর দিব না, তাহলে কিন্তু আমি বিশেষ স্কিল সার্টিফিকেটটা পেতাম না। এবং বিশেষ স্কিল সার্টিফিকেটটার জন্য আমার $800 দিতে হয়েছে, তার মানে প্রায় $1,00,000 মতো। তো এই এই যে এটা আমি ধৈর্য ধরে ছিলাম বিরেই কিন্তু আমার বিশেষ স্কিল সার্টিফিকেট আছে। তো বিশেষ স্কিল সার্টিফিকেট থাকলে মানে আপনার হচ্ছে কোয়ালিফাইড, তখন হচ্ছে গিয়া ওরা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট হায়ারের সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ। তার মানে ইংরেজি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তার প্রতি অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা আইএলটিএস হোক, পিটিই হোক, টোফেলই হোক, জিআরই হোক, দেশভেদে যে যেখানে যেভাবে টার্গেট করো তার সেই হিসাবে ভাষার দক্ষতা অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো আমাদের যারা এই প্রক্রিয়ার দিকে আসছে এর মধ্যে আপনাদের সাথে যারা গ্রুপ স্টাডি করেছে অথবা পরবর্তীতে আপনি পাশ করার পর আরো যারা আপনার সহযোগিতা নিয়ে তাদের পড়াশোনাকে রান করেছে, এদের মধ্যে উল্লেখযোগ্য কারো বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? অবশ্যই আমার গ্রুপ স্টাডিতে প্রত্যেকটা স্টুডেন্টই খুবই ওরা মেধাবী এবং খুবই ছিল। তো এর মধ্যে ফারজানা আক্তার, নাদনাতুল ফারজানা, ও ও তো খুব মেধাবী স্টুডেন্ট। ও
বিশেষ স্কিনটা করলে ইংলিশ প্রফিসিয়েন্সি পাস করছে, ভালো মার্ক পাইছে, কিন্তু বিশেষ স্কিনটা এখনো করে না। আমি মনে করি ও যদি বিশেষ স্কিন করতো, ও সবার আগে চাকরি ওর হবে, কারণ ও আবার ইংলিশ এমএসএফ এ জব করতো, তো ওর একটা আলাদা একটা ইন্টারন্যাশনাল ইসে জব করার এক্সপিরিয়েন্সও আছে। সেক্ষেত্রে আমি মনে করি এটা ওর জন্য খুবই ভালো হতো। এবং আদারওয়াইজ অন্য যারা স্টুডেন্ট ছিল বা আমার গ্রুপ স্টাডি মেম্বার ছিল, এবং সবাই খুব দারুণ এবং ভালো, এবং ওরা সবাই আসলে মানে এই বিশেষ স্কিনটা করলেই আমি মনে করি সবাই বাংলাদেশ থেকে চাকরি নিয়ে ইউএসএ চলে যেতে পারবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা হয়তো রমজান স্যারকে স্মরণ করতে পারি। হ্যাঁ, তার হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। ও রমজান স্যার তো অলওয়েজ বেটার, সে ভালো ইংলিশ আমাদের সবসময় আমাদের এই যে গ্রুপ স্টাডির ভিতরে যখন আমাদের বোরিং লাগতো, তখন আমরা বলতাম স্যার আপনি ইংলিশে কিছু বলেন। তো এটা খুব মজার বিষয়, এবং সে খুব ইংলিশে আসলে খুব দারুণ ভালো। আমার মনে হয় মাইক্রোবায়োলজির গ্রুপ স্টাডির সাথে শরীফুল ইসলাম সম্পর্কে হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। শরীফুল ইসলাম হচ্ছে যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কাজ করে। তো আমাদের কোনো সমস্যা হলে ওকে বললেও এটা খুব দ্রুত সমাধান করে দিত। এটা খুব ইফেক্টিভ। আমরা যে অকুপেশনাল ডিজিজ ইস্যুতে হ্যাঁ, ইরাইসিপ্লিওথ্রিক্স হ্যাঁ, রুশিওপ্যাথি, হ্যাঁ, এই ইস্যুটা নিয়ে আমরা খুব মজাদার অনেক কথা তার কাছ থেকে শুনেছি। এবং হ্যাঁ। এটা মানে এটা এটা আমরা নামই শুনি এমনই বলে এটা খুব মজা। আমরা কি বায়োকেমিস্ট্রির ইস্যুগুলো নিয়ে আমাদের যে বায়োকেমিস্ট নাজমুল হাসান ফরহাদ, হ্যাঁ, তাকেও আমরা এখানে না, খুব খুব আমাদের হেল্পফুল ছিল। আসলে গ্রুপ স্টাডিতে আসলে অনেক কিছু শেখা যায়। গ্রুপ স্টাডি করলে অনেক, আর ওখানে আমাদের সবগুলো ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল, তো এই জিনিসগুলো আমাদের আসলে ইজি হয়ে গেছিল। আমরা যে প্রথম দিকে যারা শুরু করেছিল এর মধ্যে আমরা অনেককেই সম্ভাবনাময়, মেধাবী এবং আগ্রহ দেখেছিলাম, কিন্তু অফিস আদালত পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে তাদেরকে পরবর্তীতে রানিং হিসেবে আমরা পাইনি। আমাদের শেখ ফরিদ ছিল, তার অনেক সম্ভাবনা ছিল। এরকম আমরা বেশ কিছু স্টুডেন্টকে আমরা পেয়েছিলাম যারা রেগুলার করতে পারলে ইতিমধ্যে সায়েন্টিস্টের সংখ্যা আমরা 50-এ পৌঁছে যেতে পারতাম। আমি একটু আপনার সাথে যোগ করি, সেটা হচ্ছে আমি যেদিন নাসির ভাইয়ের সাথে কথা বলি, তো আমি গভর্নমেন্ট জবের পাশাপাশি আমি আবার প্রাইভেট জব করতাম দুইটা। তো নাসির ভাই বললো যে দাদা আপনার প্রাইভেট জব ছাড়তে হবে, প্রাইভেট জব না ছাড়লে আপনি পারবেন না, কারণ হচ্ছে এখানে একটু সময় দিতে হবে। কারণ গভর্নমেন্ট জব করেন, আবার প্রাইভেট জব করে রাত 9টা 10টা বাজে এসে আপনি তো পারবেন না। তো আমি উনি এবং বাসির ভাই দুজন বললেন যে দাদা আপনি কিন্তু জবটা ছেড়ে দেন, তাইলে যদি আপনি, আমি এরপরের দিনে জব ছেড়ে দিয়েছি, কোনো কিছু চিন্তা না করি, আমার হবে কি হবে না আমি বুঝি, জব ছেড়ে দিয়েছি। আমি ওই জবে যাইনি, 6 মাস পর্যন্ত যাইনি, সায়েন্টিস্ট পাস করার আগ পর্যন্ত আমি ওই প্রতিষ্ঠানে যাইনি। মানে এটা কেন বললাম, আসলে আমাদের তো আমরা ফ্যামিলি বেসড, আমাদের তো এই সমস্যাগুলো তো আসবেই, এগুলো অতিক্রম করে আমাদের যেতে হবে। আমি যদি এই সমস্যাগুলো ধরে রাখি, তাহলে তো সমাধান হবে না। ঠিক আছে, তার মানে এই জার্নিটা নেহায়েতই কোনো বলার মতো শুধু জার্নি বলে কোনো জার্নি না, এর পিছনে অনেক ত্যাগ রয়েছে, অনেক সিরিয়াসনেস রয়েছে এবং অনেক আর্থিক লোকসানের ইস্যুও রয়েছে। পরিবার থেকে, যেমন পরীক্ষার আগে আমরা এই বিষয়গুলো ফেস করেছি যে আহ, পরিবারের অন্যান্য সদস্য থেকে আলাদা হ্যাঁ, থাকার একটা প্রস্তুতি ছিল, তারা খাবার দিয়ে যেত। হ্যাঁ। এবং এই সময়টা যে একটা বাড়তি উন্মাদনা, মারাত্মক সিরিয়াসনেস, সেই সময়গুলো পরিবার একটা কিভাবে এই বিষয়গুলো দেখতো, আপনি কিভাবে ফেস করেছেন? যেমন আমার মেয়ে আছে আর আমার ওয়াইফ, আমরা তিনজনে মানে একসাথে থাকতাম। তো আমি আলাদা রুমে থাকতাম, ওরা অন্য রুমে থাকতো। তো আমি যখন পড়াশোনা করতাম, তোরা আমার কাছে আসতো না, কারণ আমার পড়াশোনা শেষ হইতে হইতে রাত্র 2টা বাজতো, কোনো সময় রাত্র 3টাও বাজছে। তো ওদের সাথে আমার ওরকম কোনো কানেকশন ছিল না, শুধু খালি খাবারটা দিয়ে দিত, ওই হেডফোন লাগায় ওই ল্যাপটপে আমরা তাকায় থাকতাম, আর ওই টেবিলেই খাইতাম। আমরা খাওয়ার অন্য কোথাও যাওয়ার কোনো স্কোপ ছিল না, ওই টেবিলে খাইতাম, ওখানেই শুনতাম হেডফোন দিয়ে কে কি পড়তেছে। মানে মানে টোটালি একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আমাদের তৈরি হয়ে গেছিল ওই সময়টাতে। আর আমি এটা আগেও বললাম যে আমি যখন আমরা যখন ক্লাস করতাম, তো সেই ক্লাসগুলো হচ্ছে গিয়ে ক্লাসের পরে, যেমন আমি সন্ধ্যা 6টা থেকে, আমাদের 8টা থেকে ক্লাস শুরু হতো, আমি সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত মঞ্জুর ভাই নামে একজন ছিল রাজশাহী, ওনার সাথে 2 ঘন্টা আমি আবার আলাদা গ্রুপ স্টাডি করতাম। আবার আবার হচ্ছে 1টার পরে 2টা বা 3টা পর্যন্ত আবার তার সাথে আবার গ্রুপ স্টাডি করতাম। তো আমি এই সময়টা সবার সাথে করতাম, আবার আলাদা ওনার সাথে করতাম। আপনি খুব ভালো বলেছেন। মঞ্জুর রহমানের একটা আলাদা
ডেডিকেশন আছে এবং সে চেষ্টা করতো আপনার হ্যাঁ, হ্যাঁ, রেসপন্স করার খুব জন্য। খুব তো ভালো। আমরা কি এখানে আমাদের বাবুল হোসেনের একটা অবশ্যই। প্রসঙ্গ নিয়ে আসতে পারি? হ্যাঁ, বাবুল হোসেন তো খুব ডেডিকেটেড ছেলে, খুবই ভালো ছেলে, এবং আমাদের সাথে গ্রুপ স্টাডির মেম্বার ছিল, এবং খুবই ভালো ছেলে, এবং আমাদের সবসময় ওর ওর ও তো আসলে আমাদের জুনিয়র, কিন্তু তারপরে সবসময় আমাদের সাথে একসাথে পড়াশোনা করতো। তো ও একটা ইন্সপিরেশন ছিল, যে ও আমাদের সাথে সবসময় ছিল, এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিক গুলা দিয়ে ও আমাদের প্রচুর হেল্প করতো। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি আমাদের বারেক ভাইকে মনে করা যায়? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি বারেক ভাই মালদ্বীপ, সেই সুদূর মালদ্বীপ থেকে সে আমাদের সাথে গ্রুপ স্টাডিতে জয়েন করতো, ক্লাসে জয়েন করতো। একদিন উনি হচ্ছে গিয়ে আপনার হসপিটালে ভর্তি, সেখানে সে আহ, আহ, আমাদের সাথে গ্রুপে জয়েন করছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি সমস্যা, আপনি পড়েন না কেন? বললো, দাদা আমি হসপিটালে ভর্তি, আমি ভিডিও কলে ফোন দিয়ে দেখি যে সে হসপিটালে বেডে শুয়ে দিছে, অথচ আমাদের সাথে গ্রুপে ক্লাস করতেছে। মানে কত ধৈর্য থাকলে সে মালদ্বীপ থেকে অংশগ্রহণ করতো, এবং টাইমের যে ভিন্নতা রয়েছে এরপরেও সে সে- অফিস আদালতের সাথে মিলে সে অংশগুলোকে রেগুলার করতো। এছাড়া আমাদের আরো একটা অংশ মনে হয় বাদ থেকে যাচ্ছে, যেমন ফারজানা রিমি যখন সে বাইরে যাওয়ার সুযোগ পেল, মহিবুর রহমান মিল্টন যখন বাইরে যাওয়ার সুযোগ পেল, এই অংশগুলো আমাদের মধ্যে একটা বাড়তি হ্যাঁ, প্রেরণা। মাঝে মাঝে ওরা আমাদের আসতো, আইসা আমাদের সাথে বিষয়গুলা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, আমাদের আলাদা একটা ইন্সপিরেশন তৈরি হতো। আচ্ছা, তো আমরা যে এই প্রক্রিয়াগুলো যেভাবে আপনি আসলেন, তো এই চাকরি পাওয়া না পাওয়ার, পাশ করার পরে মাঝখানে যে সময়টা, এখানে যে হতাশার জায়গাগুলো, এগুলোকে আপনি কিভাবে ওভারকাম করলেন? আচ্ছা, এটা হচ্ছে, আমি আসলে বিশেষ স্কিম করার পরই চাকরি আবেদন করি। এর আগে চাকরি আবেদন করছিলাম, কিন্তু ওনারা বললো যে আপনার বিশেষ স্ক্রিনিং আছে কিনা, না থাকলে বিশেষ স্ক্রিনিং করে, বিশেষ স্ক্রিনিং ছাড়া ওরা, আমি আগেই বলছি, ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট হায়ার করে না। তো আহ, এই বিশেষ স্ক্রিনিং পরে বিশেষ স্ক্রিনিং পাইছি 2023-এর ডিসেম্বরের মেবি 5 বা 6 তারিখ হবে, 2023-এর ডিসেম্বরে। তো তারপর থেকে অ্যাপ্লিকেশন করছি আমি। 2024-এর 26 জানুয়ারি 26 তারিখে একটা ইন্টারভিউ পেয়েছি। সেটা হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিকেল সেন্টারের এমসিকি স্পোর্টস এলাকাটার নাম, ওই প্রতিষ্ঠান থেকে প্রথম ইন্টারভিউ পেয়েছি। তো মাঝখানে আমি অনেকগুলো ইন্টারভিউ দিছি, সেখান থেকে ইন্টারভিউগুলো থেকে প্রত্যেকটা থেকে রিফিউজ হয়েছি। কিন্তু আমার মনে হইতো যে না, আমার চাকরি হবে। রিকোয়েস্ট হওয়ার পরে আমার মনে হতো যে না, আমার চাকরি হবে, কারণ আমি এতগুলো ইন্টারভিউ দিচ্ছি, তার মানে হচ্ছে ওরা আমাকে নেওয়ার জন্য ইন্টারভিউ গুলা করা দিচ্ছে। আমি ওই অ্যাপ্লিকেশন কখনো আমি বন্ধ করতাম না, আমি রেগুলারলি অ্যাপ্লিকেশন করে দিতাম। মোটামুটি কততম ভাইভাতে গিয়ে সফল হওয়ার সুযোগ পেলেন? এটা হচ্ছে আমার সম্ভবত 14 কি 15তম হবে। তার মানে 14-15তম ভাইভাতে এসে সফল হওয়া, এটা বাংলাদেশে একজন বাংলাদেশের জন্য খুব বড় পরীক্ষা আমি মনে করছি না। কারণ হচ্ছে যে নর্মালি বাংলাদেশের পরীক্ষায় তো এরকম 2-4-10 বার দেয়াই লাগে। তো সেখানে এটা কি ইন্টারন্যাশনাল পরীক্ষা, যেখানে আগে পরে এরকম আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, কারো কাছ থেকে হুম। জানার খুব বেশি সুযোগ ছিল না, কাউকে দেখার সুযোগ ছিল না। সেক্ষেত্রে একটা নতুন প্রেক্ষাপটে এই পর্যন্ত আসা, আমি মনে করি যে এটা অনেকটা সহজই বটে। তো বাংলাদেশের টেকনোলজির যে পড়াশোনার ধরন, তাদের জন্য আপনার উপদেশ কি? তারা কিভাবে পড়াশোনা করলে বিএসসি করার পরই এই আবেদনগুলো সম্পন্ন করতে পারে? আমার প্রথম হচ্ছে যে পরামর্শ হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল টেকনোলজিস্টকে ওনারা সবাই গ্রাজুয়েশন করতে হবে। গ্রাজুয়েশন করলে আপনার অপার সম্ভাবনা আছে। শুধু ইউএসএ না, আপনি যে কোনো দেশে আপনি এই এই সায়েন্টিস্ট হিসাবে কাজ করতে পারবেন। শুধু ইউএসএ না, যে কোনো দেশে সায়েন্টিস্ট কাজ করতে পারবেন। তো বিএসসি করার পরে আমি তাদেরকে বলবো আপনারা সবাই বিভিন্ন দেশের যে লাইসেন্সগুলো আছে সেই লাইসেন্সগুলো নেন, এবং এগুলো এখন সহজ। আমাদের তো আইকন আমাদের সাথে তো আছে, আমাদের সব দেশের সাপোর্টগুলো তো আইকন দিচ্ছে। তো সুতরাং আমরা হচ্ছে আমরা চিন্তা করি, আমাদের দেশে যদি আমরা যে ওরকম হয়তোবা আমাদের পাই না, আমরা এরকম
দেয় না আমাদের, কিন্তু আমরা তো ইন্টারন্যাশনাল ভাবেও তো আমাদের, যেমন আমার পদবি হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, আপনার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিকেল সেন্টারে। তো আমাদের দেশে পদবি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, মানে কি ডাকে মেডিকেল টেকনিশিয়ান হিসেবে। তো সেটা তো দুঃখের বিষয়। অথচ আমার ওই দেশে আমাকে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে তারা গ্রহণ গ্রহণ স্বীকৃতি দিচ্ছে, আর আমাকে আমার দেশে আমার পদবি মেডিকেল টেকনোলজিস্ট, ডাকে টেকনিশিয়ান। তাহলে এই যে ডাকার ক্ষেত্রে একটা অসম্মানজনক ডাক, এটা কি আপনাকে কোনোভাবে প্রভাবিত করেছে? অবশ্যই প্রভাবিত করেছে, অনেকবার এই বিষয়টি নিয়ে খুবই খারাপ লাগছে। সেটাও আমার ভিতরে কাজ করতো, যে হয়তো বা কোনো একদিন হয়তো বা এইটারও আমি ওভারকাম করবো ইনশাআল্লাহ। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজি যে আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমরা এই সার্টিফিকেটটা আমাদের কাছে অনেক দিন থেকে সংরক্ষিত ছিল, আমরা আপনার কাছে হস্তান্তর করছি। থ্যাংক ইউ।